নমস্কার বন্ধুরা, প্রেরণার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শোনাব আর এক নতুন কাহিনী। কাহিনী শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে আমাদের নতুন কাহিনী শুনবার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর এখনই বলছি, এই গল্পের শেষটা জানলে হয়তো আজ রাতে ঘুমোবার আগে নিজের ঘরের দরজা আর জানলাগুলো ঠিকঠাক বন্ধ আছে কিনা দুবার দেখে নেবেন। শ্রাবণের সেই সন্ধেটা অদ্ভুত রকম ভারী ছিল। আকাশ যেন সারা দিন ধরে নিজের বুকের ভেতর জল জমিয়ে রেখেছিল, আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই সব উজাড় করে দিতে চায়। বাতাসে কাঁচা মাটির গন্ধ সঙ্গে ভেজা পাতার কটু গন্ধ মিলেমিশে এমন এক অনুভূতি তৈরি করেছিল, যা আনন্দও নয়, ভয়ও নয়, বরং অজানা কিছুর পূর্বাভাস। আমি তখনও বুঝিনি সেই সন্ধেই আমার জীবনের সবচেয়ে অস্বস্তিকর রাতটার শুরু হতে চলেছে। কলকাতার চাকরিটা ছেড়ে কয়েকদিনের ছুটিতে মামা বাড়ি যাচ্ছিলাম। শহরের কংক্রিটের ভিড় থেকে দূরে নদীর ধারে একটা পুরনো গ্রাম। ট্রেন থেকে নামার সময় স্টেশনের নামটা দেখে একটু থমকে গিয়েছিলাম, প্রেতপুরী। নামটা শুনলেই কেমন একটা কাঁটা দেয়, অথচ ছোটবেলায় মামার কাছে এই নাম শুনে আমি আর ভাই বোনেরা হেসে গড়াগড়ি খেতাম। তখন মনে হতো গ্রামের লোকেরা ভয় দেখানোর জন্যই এমন নাম রেখেছে, কিন্তু বড় হয়ে বুঝেছি কিছু নাম সময়ের সঙ্গে সঙ্গে নিজের অর্থ তৈরি করে নেয়। স্টেশনটা খুব ছোট, প্ল্যাটফর্মে একটা মাত্র হলুদ আলো, তার নিচে দু একজন যাত্রী দাঁড়িয়ে। শেষ লোকালটা একটু আগেই ছেড়ে গেছে। স্টেশন মাস্টার মাথা নেড়ে বললেন, আজ আর কিছু নেই বাবু, কাল ভোরে ট্রেন। মামাবাড়ি এখান থেকে 3 মাইল মতো দূরে। দিনের বেলা হলে সমস্যা ছিল না, কিন্তু তখন সন্ধে নামছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতা মাথায় দিয়ে হাঁটা শুরু করলাম। প্রথমে রাস্তা পাকা ছিল, পরে ধীরে ধীরে কাঁচা হয়ে গেল। কাদা জমে আছে হাঁটু পর্যন্ত। জুতো খুলে হাতে নিতে হলো। চারদিকে ধান ক্ষেত, জল ভরা। কোথাও কোথাও কচুরিপানা ভেসে যাচ্ছে। বৃষ্টির শব্দের সঙ্গে মিলেমিশে ব্যাঙের ডাক, ঝিঝি পোকার একটানা কান্না। দূরে কখনো শেয়ালের ডাক ভেসে আসছে। মনে হচ্ছিল আমি একা নই, অন্ধকারের ভেতর কেউ যেন সব সময় নজর রাখছে। ঠিক তখনই পথের ধারে সেই বাড়িটা চোখে পড়ল। বাড়িটা একটু উঁচু জায়গায়, যেন ইচ্ছে করেই বাকি গ্রামের থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। পাকা দেওয়াল, কিন্তু শ্যাওলা আর ফাটলে ভরা। জানলাগুলো বন্ধ, দরজাটা পুরনো কাঠের। শুধু একটা জানলায় ক্ষীণ আলো জ্বলছে। সেই আলোটা যেন আমাকে টানছিল। মাথার ভেতর একটা সতর্কতার ঘণ্টা বাজছিল, কিন্তু বজ্রপাতের শব্দে সেই সতর্কতা চাপা পড়ে গেল। মনে হলো এই ঝড় বৃষ্টিকে আর এক পা এগোনো ঠিক হবে না। দরজায় কড়া নাড়লাম। প্রথমে কোনো সাড়া নেই। আবার নাড়লাম। অনেকক্ষণ পরে দরজা খুলল। দরজার ফাঁকে যে লোকটা দাঁড়িয়েছিল তাকে দেখে আমার প্রথমেই মনে হলো এই লোকটা যেন বহুদিন ঘুমায়নি। চোখ দুটো লাল, মুখে দাড়ি, গায়ে মলিন কাপড়, কিন্তু তার চোখে কোনো শত্রুতা নেই, আছে গভীর ক্লান্তি। আমি নিজের কথা বললাম, সে চুপ করে শুনল। তারপর ধীরে দরজাটা পুরো খুলে দিল। ভিতরে আসুন বাবু, এই বৃষ্টিতে বাইরে থাকা ভালো না। ঘরের ভিতরে ঢুকতেই স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। একটা মাত্র বড় ঘর, এক কোণে পুরনো খাট, তার পাশে দেয়াল আলমারি। দেওয়ালে একটা ম্লান ছবি, 6-7 বছরের একটা মেয়ে, চোখে অদ্ভুত শান্ত হাসি। ছবিটার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। লোকটা বলল, বসুন। তার গলায় এমন একটা স্বর ছিল যেন সে কথা বলতে বলতে অনেক দূরের কিছু ভাবছে। রাতে সে ভাত, ডাল আর একটু আলু ভাজা দিল। খেতে খেতে লক্ষ্য করলাম তার হাত কাঁপছে। সে খুব কম কথা বলছে, মাঝে মাঝে জানলার দিকে তাকাচ্ছে, যেন কারোর অপেক্ষায় আছে। জানলার বাইরে তখন বৃষ্টি পড়ছে টুপটাপ করে, তার সঙ্গে মিশে আছে একটা ঝনঝনানি, ঠিক যেন কাঁচের বোতল একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করছে। আমি জিজ্ঞেস করলাম, এই শব্দটা কি? লোকটা হালকা হাসল, বলল, এই বাড়িতে শব্দ থামে না। খাওয়া শেষে সে বলল, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি মেঝেতে থাকব। আমি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল দেওয়ালগুলো আমার দিকে এগিয়ে আসছে। হঠাৎ সেই ঝনঝনানি আরও স্পষ্ট হয়ে উঠল, এবার নিশ্চিতভাবে আলমারির দিক থেকে। বুকের ভেতর ধক করে উঠল। আলো জ্বালাতে সাহস হলো না। ঠিক তখনই বিদ্যুৎ চমকালো। সেই আলোয় জানলার বাইরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে। ভেজা চুল মুখে লেগে আছে, শরীর কঙ্কালের মতো শুকনো, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। সে জানলার গড়ার ধরে বলল, ভিতরে কে?
আমি কথা বলতে পারছিলাম না। লোকটা হঠাৎ হাসল। সেই হাসি মানুষের নয়, ভাঙা আর ক্লান্ত কোনো কিছুর হাসি। বলল, ভয় পেও না, আমি এখানে থাকি না, খুঁজতে আসি। কাকে? প্রশ্নটা নিজের অজান্তেই বেরিয়ে এলো। সে অনেকক্ষণ চুপ রইল, তারপর ধীরে বলল, আমার মেয়েকে আর আমার পাপকে। এই বলে সে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আলমারির ভিতর থেকে একটার পর একটা বোতল মেঝেতে পড়ে ভাঙার শব্দ। আমার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। চিৎকার করতে পারলাম না, নড়তেও পারলাম না। অনেকক্ষণ পর সব শব্দ থেমে গেল। বাইরে শুধু ঝিঝিকোকার ডাক। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালবেলা চোখ খুলতেই দেখি রোদ উঠেছে, বৃষ্টি থেমে গেছে। ঘরটা আগের মতোই, কিন্তু লোকটা নেই। খাটের পাশে রাখা আমার ব্যাগটা খোলা, মানি ব্যাগ আর ঘড়ি নেই। দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে মনে হলো ছোট মেয়েটার চোখে আজ আর হাসি নেই। বাইরে বেরিয়ে দেখি গ্রামের কয়েকজন লোক জড়ো হয়েছে। একজন ফিসফিস করে বলল, রাতে আবার ওই বাড়িতে আলো জ্বলেছিল। আরেকজন বলল, ভূতের বাড়িতে কেই থাকে না বাবু, টিকে না। আমি কিছু বললাম না, শুধু মনে হচ্ছিল কিছু বাড়ি ভূতে ভরা নয়, স্মৃতিতে ভরা। আর কিছু রাত এমন হয় যেখানে ভয়ের থেকেও মানুষের অপরাধ বেশি শব্দ করে। আজও শ্রাবণের বৃষ্টি নামলে আমার কানে যেন সেই ঝনঝনানি বাজে। মনে হয় প্রেতপুরী শুধু একটা গ্রামের নাম নয়, এটা মানুষের পাপ, অনুশোচনা আর শেষ না হওয়া স্মৃতির ঠিকানা।